Accent BLC, specialized for IELTS and spoken. Assalamualaikum. Hello viewers, welcome to my IELTS tutorial. Through this tutorial, I want to let you know about the IELTS writing task 1, and today our topic is formal, informal words and mind mapping. Somehow IELTS writing এটা খুবই একাডেমিক একটা ব্যাপার, আর যেহেতু একাডেমিক সেক্ষেত্রে ফর্মাল হওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। দ্যাট মিনস আমাদের লেখার জন্য কোনো অর্থেই ইনফর্মাল না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হয়। তো আমরা যখন নাকি ফর্মাল লিখতে চাই তখন আমাদেরকে তার অপোজিট যে দৃশ্যটা সেটা আমাদের জানা উচিত অথবা দেখে রাখা উচিত। দ্যাট মিনস আমরা ফর্মালি লিখব, তো যদি আমাদের এই ইন্টেনশনটা থাকে অনেক ক্ষেত্রে আমরা জানি না যে ফর্মাল ওয়ার্ডগুলো কোনগুলো, অথবা কোনো একটা শব্দ যদি ফর্মাল হয় তাহলে তার ইনফর্মাল ভার্সন কোনটা, অর্থাৎ আমরা অনেক সময় অন্ধকারে থাকি। তো মূলত ফর্মাল এবং ইনফর্মাল ওয়ার্ডের সাথে পরিচয় করিয়ে দেওয়াই হচ্ছে এই টিউটোরিয়ালের একটা লক্ষ্য। আর দ্বিতীয় লক্ষ্য হচ্ছে যে মাইন্ড ম্যাপিং। সামহাও মাইন্ড ম্যাপিংটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ আমরা যদি লিখতে চাই তাহলে আমাদের একটা পূর্ব পরিকল্পনা থাকা প্রয়োজন আছে। ওই লেখার ব্যাপারে আমাদের একটা ছক করে নেওয়ার প্রয়োজন আছে, লাইক আমি লেখাটাকে কীভাবে উপস্থাপন করব, একটু ব্রেইন স্টর্মিংয়ের প্রয়োজন আছে। তো এই কাজগুলো যদি আমরা করে নিই তাহলে আমাদের লেখার মানটা বেড়ে যায়, তো আমাদের লেখাটা পরিপক্ক হয় এবং সুপরিকল্পিত হয় এবং যথার্থভাবে আমরা আমাদের তথ্যগুলোকে উপস্থাপন করতে পারি। তো আজকে আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে মূলত ফর্মাল ইনফর্মাল ওয়ার্ডস এবং মাইন্ড ম্যাপিং কীভাবে করতে হয় তা নিয়ে আলোচনা করব। আর এই টিউটোরিয়াল একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বানানো হয়েছে। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে অ্যাকসেন্ট বিএলসি। আমরা সেক্টর 11 উত্তরে অবস্থান করছি। যদি কোনো কারণে আপনি ফিল করেন আমাদের সাথে কমিউনিকেট করতেন তাহলে আপনি কমিউনিকেট করতে পারেন। আমাদের এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 01884886602। সো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি মুভ করছি। সো ফর্মাল ইনফর্মাল ওয়ার্ডস, প্রথমত আমি ফর্মাল এবং ইনফর্মাল ওয়ার্ডসগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা এই ক্ষেত্রে ফর্মাল ওয়ার্ডসের বিপরীত ইনফর্মাল ওয়ার্ডস কোনগুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং সেগুলোর সাথে আমরা পরিচিত হব। সো এখানে প্রচুর পরিমাণ শব্দ আমি দিয়ে দিয়েছি, এখানে জাস্ট আমি একবার করে পড়বো, আপনারা এগুলো একটু ভালো করে দেখে নেবেন পরে। ওয়েল, এটা হচ্ছে ফর্মাল এবং এটা হচ্ছে ইনফর্মাল। তো এই যে একটা ফ্রেজ আমি লিখেছি, যেমন ইট কনসার্নস, ইট ইজ ইন রিগার্স টু, এটা আমাদের ফর্মাল ভার্সন। আমরা যদি নাকি ফর্মাল লিখতে চাই তাহলে আমরা এটা ব্যবহার করতে পারি। এটাকে ইনফর্মালি লিখলে বলা যায় ইটস অ্যাবাউট। তো ইটস অ্যাবাউট শব্দটা আমরা খুব বেশি ব্যবহার করে থাকি। এখানে আরেকটা মজার কথা আপনাদেরকে আমি বলতে পারি, লাইক অনেক ক্ষেত্রে যে কথাগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, অর্থাৎ সাধারণত কমিউনিকেটিভ ইংলিশে যোগাযোগ করার জন্য যে শব্দগুলোকে আমরা প্রয়াসে ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে ইনফর্মাল ওয়ার্ডস। তো যে শব্দগুলো খুবই পপুলার, অর্থাৎ আপনি বলতে গেলে আপনার মুখ ফোসকে বেরিয়ে আসে, সামহাও আপনাকে বুঝতে হবে এগুলো ইনফর্মাল ওয়ার্ড। সো আপনাকে চেক দিতে হবে ওই ধরনের শব্দ যেন আইএলটিএস রাইটিংয়ের মধ্যে ব্যবহার করা না হয়। তো ইটস অ্যাবাউট ইটস ভেরি সিম্পল অ্যাকচুয়ালি, আমরা এগুলোকে খুব বেশি ব্যবহার করে থাকি। দেন অকটেন, এটা ফর্মাল, তার অপোজিট আছে গেট। গেট শব্দটা আমরা খুব বেশি ব্যবহার করে থাকি। অমিচ, তার অপোজিটে আছে লিভ আউট। অপোজ, তার অপোজিটে গো এগেনস্ট। পারমিট, লেট। পোস্টপোন, পুট অফ। রিলিজ, ফ্রি। রিপ্রেজেন্ট, stand for. Require, need to. Retain, keep. Substitute, fill in. Undermine, block. তো এটা হচ্ছে আমাদের ফর্মাল, এটা ইনফর্মাল। তো এই শব্দগুলো আমরা একবার জেনে নিলাম, তারপরে আরও আমি লিস্ট দিয়ে দিয়েছি। সো এটা হচ্ছে ফর্মাল, ইনফর্মাল। অ্যাকসেপ্টেবল, অলরাইট, যেমন আমরা অলরাইট শব্দটিকে অনেক ব্যবহার করে থাকি। অ্যাকুমুলেট, রেক আপ। অ্যাকুমুলেট মানে হচ্ছে সব কিছু একত্রিত করা। তো এই শব্দটা খুব বেশি আমরা ব্যবহার করি না, আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি যে অল টুগেদার অথবা টোটাল। তো এখানে আমি যদি দিয়েছি রেক আপ, তো আমরা অল টুগেদার অথবা টোটাল এই শব্দগুলোকে সাধারণত ব্যবহার করবো না আমাদের রাইটিংয়ের মধ্যে। তারপর হচ্ছে অ্যাপোলোজাইজ, সে সরি। সে সরিটা আমরা খুব ব্যবহার করে থাকি কমিউনিকেটিভ ইংলিশে, সো উই ক্যান ইউজ ইট। অ্যাপিয়ার, সিম। অ্যারাইভ, শো আপ। শো আপ শব্দটাও আমরা খুব বেশি ব্যবহার করে থাকি। অ্যাসার্টেন, ফাইন্ড আউট। অথরাইজ, গিভ দ্য গো অ্যাহেড। বদার, গেট অন সামওয়ানস নার্ভস। তো বদার শব্দটা সামহাও পপুলার, দ্যাট মিনস আমরা খুব বেশি ব্যবহার করে থাকি, বাট তারপরে এটা হচ্ছে আমাদের ফর্মাল শব্দ। আর গেট অন সামওয়ান নার্ভস, এটা হচ্ছে ইনফর্মাল। তো এটা একটা ফ্রেজ ইনফ্যাক্ট, সো আমরা এই শব্দটা ব্যবহার করতে পারবো না। তারপর আরও শব্দ এখানে দিয়ে দিয়েছি। কজ,
bring about. So এটা ফর্মাল, এটা ইনফর্মাল। কল, রিং আপ, কমেন্টস, স্টার্ট। সো কমেন্টস শব্দটা খুবই একটা পশ শব্দ আমি বলে থাকি। দ্যাট মিনস এই শব্দের মধ্যে একটা গুরুত্ব আছে, এর একটা কোয়ালিটি আছে। আর কমেন্টসের এগেনস্টে আমরা স্টার্ট শব্দ অহরহ ব্যবহার করে থাকি। সো আমরা এই শব্দটা ব্যবহার করতে পারবো না। কনসিডার, থিঙ্ক অ্যাবাউট শব্দটা খুব বেশি পপুলার আমাদের কমিউনিকেটিভ ইংলিশে, এবং এটা ইনফর্মাল। কন্ট্যাক্ট, গেট ইন টাচ উইথ, এটা একটা ফ্রেজ ইনফ্যাক্ট। ডিক্রিজ, গো ডাউন। ডেমনস্ট্রেট, শো অফ। ডিলে, পুট অফ। ডিসকভার, ফাইন্ড আউট। এক্সামাইন, লুক এট। তো লুক এট শব্দটা আমরা ব্যবহার করে থাকি আমাদের কমিউনিকেটিভ ইংলিশে। সো এটা ইনফর্মাল শব্দ। দেন আরও শব্দ আছে। তো আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল, তো এই শব্দটাকে আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে থাকি আমাদের সোশ্যাল মিডিয়াতে। ASAP, তার মানে হচ্ছে যে এটা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো অ্যাজ সুন অ্যাজ পসিবলের জন্য ASAP আমরা কোনোভাবেই ব্যবহার করতে পারবো না। ফাইনালি, ইন দ্য এন্ড। সো ওয়েল, এটা আমাদের ফর্মাল, এটা ইনফর্মাল। ফার্দারমোর, মোর ওভার। তো এই শব্দগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ। তার এগেনস্ট আছে অলসো, প্লাস। তো অলসো প্লাস আমরা কখনোই ব্যবহার করতে পারবো না। হাউএভার, বাট, ইন এডিশন, এডিশনালি। রাইটিংয়ের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট, সো উই নিড টু ফোকাস অন দিস। দেন তার এগেনস্টে যে শব্দটা আছে অলসো, সো আমরা এটা ব্যবহার করতে পারবো না। তারপর ইন কনক্লুশন, টু সাম আপ। নেভারদালেস ইজ ওয়ান অফ মাই favorite word actually, so we shouldn't use that means we should use it, and somehow in terms of the writing, whenever you try to use this type of words, it will give you credit and you will have a good score. That's very true. Well, then therefore, so to summarize, well, so this is all about the informal words and formal words. So now I'm going to focus on the mind mapping. Somehow mind mapping is very much important in terms of the writing. That's what I'm saying. So whenever we go through the writing and we don't mind mapping, so the writing would be bit haphazard. That means not well decorated or well categorized. So what we need to do, what we need to focus on, we need to focus on mind mapping. So well, that's very much important actually. So আমি অনেক ক্ষেত্রে বলে থাকি যে আপনার যদি লেখার মধ্যে মাইন্ড ম্যাপিং না থাকে, তাহলে আপনার লেখাটা হয়ে উঠতে পারে অনেকটা অগোছালো। এবং মাইন্ড ম্যাপিং ছাড়া কোনো কাজ করাটাকে আমি বলে থাকি যে একজন নাবিকের মতো, অর্থাৎ কোনো একজন নাবিক একটা সমুদ্রের মধ্যে আছে, সে জানে না ইনফ্যাক্ট কোথায় যাবে, অর্থাৎ তার সামনে কোনো নির্দেশনা নেই। সো আপনি যখন নাকি মাইন্ড ম্যাপিং ছাড়া একটা লেখা লিখছেন, ইনফ্যাক্ট আপনি অগোছালো মন নিয়ে লিখতে শুরু করে দিয়েছেন, এবং ইভেন আপনি নিজেও জানেন না কোথা থেকে শুরু করবেন, মাঝখানে কী লিখবেন এবং শেষে কী লিখবেন, তার মানে পুরোপুরি আপনি দিশেহারা। সো যার জন্য মাইন্ড ম্যাপিং আপনাকে একটা ট্র্যাক দিচ্ছে, আপনাকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছে। এটা একটা লাইট হাউসের মতো। দ্যাট মিনস বেসড অন ওয়াচ ইউ নো ওয়ার ইউ আর গোয়িং টু। সো আমাদেরকে মাইন্ড ম্যাপিংটা করতে হবে। ওয়েল, আমি এখানে যে একটা চার্ট দিয়েছি, ইন দ্য মিন টাইম যারা আমার ভিডিও দেখেছেন তারা দেখেছেন যে এটা আমি বারবার ইউজ করছি। তো ওয়েল, এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে। দ্য লাইন গ্রাফ বিলো শোজ চেঞ্জেস ইন দ্য অ্যামাউন্ট অ্যান্ড টাইপ অফ ফাস্ট ফুড কনজিউমড বাই অস্ট্রেলিয়ান টিনেজার্স ফ্রম 1975 to 2000। তো এটা আমাদের কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনের মধ্যে বলা হচ্ছে যে খাবারের 3টা ফাস্টফুডের তথ্যচিত্র উপস্থাপন করা হয়েছে, এবং সেই 3টা ফাস্টফুড সময়ের ব্যবধানে কীভাবে তার জনপ্রিয়তা হারিয়েছে অথবা পেয়েছে তার একটা চিত্র উপস্থাপন করা হয়েছে। সো এখানে আমাদের কাছে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেটা হচ্ছে যে ইটস অ্যাবাউট দ্য ফাস্ট ফুড অ্যান্ড ইটস অ্যাবাউট দ্য অস্ট্রেলিয়ান টিনেজার্স। এখানে সময়কাল দেওয়া আছে 1975 থেকে 2000 পর্যন্ত। আর 3টা আলাদা যে লাইন চার্ট আমরা দেখতে পাচ্ছি সেগুলোর নাম হচ্ছে পিৎজা, তার মানে ব্লুটা দিয়ে পিৎজা বোঝানো হচ্ছে, রেডটা দিয়ে বোঝানো হচ্ছে ফিশ অ্যান্ড চিপস, এবং গ্রিনটা দিয়ে বোঝানো হচ্ছে হ্যামবার্গার্স। তার মানে এই 3টা খাদ্য 1975 থেকে 2000 সাল পর্যন্ত অস্ট্রেলিয়ান টিনেজাররা কীভাবে খেয়েছে সেই তথ্য উপস্থাপন করে। ওয়েল, সো এই জিনিসটা আমাদেরকে দেখে রাইটিং টাস্ক 1-এর উপর লিখতে হবে। এখন প্রশ্ন হলো যে আমি যেগুলো লিখব, কোথা থেকে লিখব, কোনটা দিয়ে লিখব, কোনটা দিয়ে শুরু করব, কোনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোন তথ্যটাকে আমাদের গুরুত্ব দিতে হবে, কোনটাকে অপেক্ষাকৃত কম গুরুত্ব দিতে হবে, এবং কিভাবে আমরা কম্পেয়ার করব। এই ভাবনাগুলো যদি আমরা আগে ভেবে না নিই, এই ভাবনাগুলো যদি আমরা আগে ভেবে না নিই, তাহলে অনেক ক্ষেত্রে আমাদের লেখাটা অপরিপক্ক হয়ে উঠতে পারে। দ্যাট মিনস অগোছালো হয়ে উঠতে পারে। যার জন্য আমাদেরকে ভেবে নিতে হবে যে আমি কোথা থেকে শুরু করব, কোনটাকে গুরুত্ব দেবো, কোন ট্রেন্ডটা আমাদের কাছে ইম্পর্টেন্ট, সময়কালটার সাথে গ্রাফের একটা রিলেশন কীভাবে মেক করব, তার প্যারাফ্রেজটা কী হবে, তার ওভারভিউ কী হবে, এইসব ব্যাপারগুলো আমরা ফোকাস করব, আমাদের ব্রেন স্টর্মিং করে নিতে হবে। সো আমরা কীভাবে করব মূলত আমি তাই দেখাচ্ছি আমাদের নেক্সট স্লাইডে।
ওয়েল সো মাইন্ড ম্যাপিং অনেকভাবে করানো যায়। তো এখানে আমি একটা ওয়ে দেখাচ্ছি। তো আমাদের এই টপিকের মধ্যে যে প্রশ্নটা দেওয়া আছে সেটার মধ্যে মূল বিষয় ছিল যে ফাস্ট ফুড। তো আমি ফাস্ট ফুডটাকে মাঝখানে বসালাম। তারপর সময়কালটাকে আমি ফোকাস করছি, সেই টাইমটা হচ্ছে 1975 to 2000। দেন অস্ট্রেলিয়ান টিনেজার, সেকেন্ড প্রায়োরিটি আমার যে পিপল তারা হচ্ছে অস্ট্রেলিয়ান টিনেজার। দেন ফিশ চিপস গ্র্যাজুয়ালি ড্রপ। তো আমরা যদি চার্টটা দেখি তাহলে আমরা দেখতে পাই যে ফিশ এবং চিপস গ্র্যাজুয়ালি ড্রপ করেছিল। দেন হ্যামবার্গার শার্পলি ইনক্রিজড, হ্যামবার্গারের পপুলারিটি খুব বৃদ্ধি পেয়েছিল। তারপর পিৎজা স্টিল ইনক্রিজড। তো এই তিনটা চার্টের মধ্যে যে আমার কাছে যে তথ্যগুলো সেটা হচ্ছে এমন, ফিশ অ্যান্ড চিপস গ্রহণযোগ্যতা হারিয়েছিল, হ্যামবার্গার্স গ্রহণযোগ্যতা পেয়েছিল এবং পিৎজাও গ্রহণযোগ্যতা পেয়েছিল, তবে সেটা অপেক্ষাকৃত কম। তারপর পিৎজা, ফিশ, চিপস, হ্যামবার্গার, তো এই তিনটা ছিল আমাদের উপাত্ত বিষয়, অর্থাৎ তিনটা ডেটা আমাদেরকে ওখানে দেওয়া হয়েছে। তো এটাকে আমি আরও বড় করে দেখাতে পারতাম, এটাকে আমি আরও এক্সটেন্ড করতে পারতাম। অর্থাৎ আমি যেই জিনিসগুলো লিখতে চাই সেই জিনিসগুলোকে আমি বসিয়ে নেব প্রাসঙ্গিকভাবে। সো আমি যদি বলি যে আমি এটা কোথা থেকে শুরু করব, তাহলে আমি আমরা তার আগের যে টিউটোরিয়াল ছিল ওখানে আমি বলেছিলাম যে আমাদের ইন টার্মস অফ দ্য প্যারাফ্রেজ তিনটা জিনিস আমাদের ফোকাস করতে হয়। সেই তিনটা জিনিস হচ্ছে ওয়াচ, ওয়্যার অ্যান্ড ওয়েন, মানে কি, কোথায় এবং কখন। সো কি বলতে এখানে এই তিনটা জিনিসকে বোঝানো হচ্ছে, এবং ওয়্যার বলতে বোঝানো হচ্ছে অস্ট্রেলিয়া, এবং টাইম বলতে বোঝানো হচ্ছে ওয়েন বলতে বোঝানো হচ্ছে টাইম, সেটা হচ্ছে 1975। তো আমরা প্রথমত এই তিনটা জিনিসকে ফোকাস করব, পরবর্তী সময়ে আমি ফোকাস করতে পারি, এটা অনেকটা আমার চয়েস। তো আমার চয়েস বলতে সেই ক্ষেত্রে আমাকে একটু গুরুত্ব দিতে হবে যে কোন জিনিসটার ট্রেন্ড লক্ষণীয় ছিল। তো সেই লক্ষণীয় ট্রেন্ডের মধ্যে ছিল সামহাও হ্যামবার্গার, সো আমি হ্যামবার্গারকে ফোকাস করতে পারি। তারপর আমি ফোকাস করতে পারি পিৎজা, এবং তার অপোজিট যে ট্রেন্ড ছিল সেটা ছিল ফিশ অ্যান্ড চিপস। তো এগুলো হচ্ছে আমার পরিকল্পনার বিষয়, দ্যাট মিনস এগুলো আমি ভেবে নিচ্ছি যে এগুলোকে আমি উপস্থাপন করব। তো তার জন্য আমি প্রাসঙ্গিক কিছু শব্দও বেছে নিতে পারি, সামহাও কিছু কোর ওয়ার্ডস, কিছু ফ্রেজ আমি বেছে নিতে পারি, কিছু সাইনপোস্ট আমি বেছে নিতে পারি যেগুলোকে আমি ব্যবহার করব এগুলোকে কানেক্ট করার জন্য, তথ্যগুলোর মধ্যে একটা গতি আনার জন্য। তো যখন এই কাজগুলো আমি করে নিই, তার মানে তার অর্থ হলো যে এই লেখাটার জন্য আমি প্রস্তুত, দ্যাট মিনস আমি একটা গুড রাইটিং প্রডিউস করতে পারবো। তো সামহাও একটা ভালো স্কোরের জন্য লেখাটা যেমন একাডেমিক হওয়া খুব বেশি ইম্পর্টেন্ট, পাশাপাশি সেই লেখাটা যেন চমৎকার হয়, গোছানো হয়, সুপরিকল্পিত হয়, এবং উপস্থাপনার ধরন যেন আকর্ষণীয় হয়, সেই দিকগুলো আমাদেরকে মাথায় রাখতে হয়। এবং একাডেমিক করার জন্য আমাদের ফর্মাল ইনফর্মাল ওয়ার্ডসগুলো জেনে রাখা ভালো। মূলত আমি সেই জিনিসগুলোই দেখালাম এখানে। হোপফুলি you have enjoyed this tutorial, and if you have enjoyed, don't forget to like and share it, and don't forget as well to subscribe my channel as well to have the next tutorial. So thank you very much for watching me.